অ্যাডাপ্টেশন আমরা স্টাডি করব। সেই হিসেবে আমরা হাইড্রোফাইটিক অ্যাডাপ্টেশনের মরফোলজিক্যাল যে স্ট্রাকচারাল চেঞ্জ হয় সেই বিষয়গুলি আমরা একটু আলোচনা করেছি। সেইখানে কি আমরা দেখি যে রুট সিস্টেম, যদি দেখো যে রুট সিস্টেমটা কেমন থাকে, যে রুটস আর ভেরি পোরলি ডেভেলপড। আমরা আলোচনা যখন করছিলাম তখন এই কথাগুলি বলছি যে রুটস হচ্ছে পোরলি ডেভেলপড, তারপরে স্টেম হলো সফট টু শো বেন্ডিং আন্ডার ওয়াটার, তারপরে হচ্ছে তোমার লিফ যেগুলি যে আন্ডার ওয়াটার লিফ আর ফ্ল্যাট রিবন শেপ ন্যারো to reduce the resistance of water current, আর above water leaves যেগুলি সেগুলি দেখা যায় যে পেটিউল, যেগুলি পেটিউল হচ্ছে একটু অনেক সোয়েল আপ হয়। আমি রিভিউ এর জন্য প্রথম কথাগুলি বলছি, সোয়েলিং হয় তাই না, বালবিউলার ওয়াটার হ্যাজ। আবার দেখা যায় যে হচ্ছে অনেক সময় ল্যামিনা দেখা যায় যে যেগুলি ফ্লোটিং ফ্লোটিং হাইড্রোফাইট, সেগুলির ক্ষেত্রে ল্যামিনাটা কেমন থাকে, যে ব্রড কর্ডেড, এবং সেগুলিতে আবার কি থাকে এক্সট্রা সাপোর্টের জন্য প্রমিনেন্টলি ভেইনড, লাইক হচ্ছে তোমার ইসের জন্য প্রমিনেন্টলি ভেইন লাইক হচ্ছে ওয়াটার লিলি, লোটাস, এগুলির ক্ষেত্রে কি হয় যে লোয়ার সারফেসে অনেক মোটা মোটা ভেইন থাকে, কেন টু সাপোর্ট দ্য ব্রড লিভস, তাই না, যাতে হচ্ছে যে লিভসটা ফোল্ডিং না হয়, টু প্রোটেক্ট ফ্রম ফোল্ডিং। আরেকটি জিনিস করছি যে হেটারোফিলি হচ্ছে যে প্রোডাকশন অফ টু ডিফারেন্ট কাইন্ডস অফ লিভস ইন দ্য সেম প্ল্যান্ট। এটা হচ্ছে হেটারোফিলি, মানে একই প্ল্যান্ট কিন্তু দে প্রোডিউস টু ডিফারেন্ট কাইন্ডস অফ লিভস। তোমার অ্যামফিবিয়াস হাইড্রোফাইটের ক্ষেত্রে এটি ইম্পর্টেন্ট। এবং সেক্ষেত্রে কি যে আন্ডার ওয়াটার যে লিভস গুলো থাকে দোজ আর ন্যারো ফ্ল্যাট এন্ড রিবন শেপ। অ্যাবাভ ওয়াটার লিভস যেগুলি থাকে, অ্যাবাভ ওয়াটার লিভস আর ব্রড এন্ড হচ্ছে মেসোফাইটিক ইন নেচার। এটা হলো হেটেরোফিলি। বলছো এই হচ্ছে মরফোলজিক্যালি অ্যাট এ গ্ল্যান্স। আরেকটা আমরা দেখছি স্টেম, যেটি বলছি যে ন্যারো সফট থাকে, সেই সাথে কি থাকে যে সামটাইমস স্টেমস আর মডিফাইড হয়ে যায়, কেন ফর দেয়ার সার্ভাইভাল ফর দ্য নেক্সট সিজন। যেমন হচ্ছে যে সাইড স্টেম হচ্ছে ম্যাম, মাথা ধরে গেছে পুরো। সাইড স্টেম হচ্ছে ম্যাম। কারো বাসার আশেপাশে মনে হয় কনস্ট্রাকশনের কাজ চলছে। তাকে একটু মিউট করো, যার ওখানে সাউন্ড কাইন্ডলি সেটা মিউট করে নাও। তোমরা মিউট অবস্থায় থাকো, পরে হচ্ছে ইয়ে করো, যে কথা বলবে তখন আনমিউট করে নিও। কাইন্ডলি যে কনস্ট্রাকশন সাইটে আছো সে হচ্ছে একটু মিউট করে নাও। এখন আজকের যে আমাদের আলোচনার বিষয় আমি সেখানে আসবো। ম্যাডাম আপনি মিউট করে দিলে ভালো হয়, সে হয়তো বুঝতে পারছে না তারটা আনমিউট করা। আচ্ছা দাঁড়াও। এখন আমাদের হচ্ছে যে অ্যানাটমিক্যাল অ্যাডাপ্টেশন। এখন অ্যানাটমিক্যাল অ্যাডাপ্টেশন যখন আমরা দেখব, সেটাই কি যে নরমালি তুমি অ্যানাটমিক্যাল স্ট্রাকচার যখন দেখো, তার সাথে কিন্তু হাইড্রোফাইটিক অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে অ্যানাটমিক্যালি পার্থক্য হয়। সেই পার্থক্যটা কি যে রিডাকশন ইন প্রোটেক্টিং স্ট্রাকচার, reduction in protecting structures. Second হচ্ছে increase in aeration, reduction in mechanical tissues and reduction in cellular tissues. এখন তোমাদের হচ্ছে যে আমরা অ্যানাটমিক্যালি যখন দেখি নরমালি প্ল্যান্টের, হ্যাঁ, তখন কি যে আউটারমোস্ট লেয়ার যেগুলি থাকে এপিডার্মিস হাইপোডার্মিস, সেগুলির কি ফাংশনস কি যে তারা হচ্ছে প্রোটেকশন দেয়, তাই না? এর জন্য এখানে বলা হচ্ছে যে রিডাকশন ইন প্রোটেক্টিং স্ট্রাকচারস। তারপরে হচ্ছে ইনক্রিজ ইন অ্যারেশন,
মানে এয়ার ক্যাভিটি ফর্ম করে, আর রিডাকশন ইন মেকানিক্যাল টিস্যুস দেখা যায় যে মেকানিক্যাল টিস্যুস গুলিও রিডিউস। তোমরা কাইন্ডলি কথা বলো না, যারা কথা বলো না। আর হচ্ছে রিডাকশন ইন ভাস্কুলার টিস্যুস, দেখা যায় ভাস্কুলার টিস্যুসও রিডিউসড হয়। চলে যাও দেখবো আমি চলে আসতে সে দেখবো তুমি কি হয়ে গেছে তারপর আমি একদম পুরো ডিপ্রেশনে সুইসাইডই করে নিয়ে এখন রিডাকশন ইন প্রোটেক্টিং স্ট্রাকচারস এর ক্ষেত্রে এপিডার্মিস আমরা তাই না, অবলিভ স্টেম, হ্যাঁ, অর রুট, যেটা হলো এপিডার্মিস এবং এপিডার্মিসের হাইড্রোফাইটের ক্ষেত্রে দেখা যায় যে এপিডার্মিস ইজ এক্সপোজড, মানে there is no cuticle above the epidermis, submerged parts of plants. ম্যাডাম শব্দের জন্য আপনার কথা বুঝতে পারছি না। মাথা ধরে গেছে ম্যাম। এখন কে ম্যাডাম হচ্ছে কাইন্ডলি আপনি সবাইকে মিউট করে দেন ম্যাম। ম্যাডাম আপনি অল মিউট করে দেন, যে যার সাউন্ড হচ্ছে সে সম্ভবত বুঝছে না, তার ওখান থেকে সাউন্ড বুঝবে না কেন? যে আরেকজন গল্প করছে, সে কি জন্য গল্প করছে, কার সাথে? ম্যাম আপনি কি দেখতে পাচ্ছেন যে কে কথা বলছে? তাহলে আনমিউট করে দেন ওখান থেকে। আমি তো এখন ওই যে স্ক্রিন স্লাইড শেয়ার করতেছি বলে কথা। 93 আইডি, সে হচ্ছে, সে কি কনস্ট্রাকশন সাইডে ছিল? যাই হোক, ওকে, আমাকে শুনতে পাচ্ছ তো? জি ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন epidermis is exposed, that is cuticle is absent in the submerged parts of the plants, and it may be present in the form of very fine film on surface of parts which are exposed to the atmosphere. এখন হাইড্রোফাইটিক প্ল্যান্ট যেগুলি থাকে সেখানে দেখা যায় যে ইপিডার্মিসের উপরে কোনো কিউটিকল ফর্ম করে না, কিউটিনাইজেশন হয় না। কোথায়? ইন দা সাবমার্জ পার্টস, যে পার্টটাই পানির টাচে থাকে আসলে সেখানে মানে কিউটিন ডিপোজিশন হয় না, জন্য কিউটিকল ফর্ম করে না। হ্যাঁ, কিন্তু যেটা এরিয়াল পার্টস, আউটার অ্যাটমসফিয়ারে যেটা থাকে, যে সেটা দেখা যায় ভেরি ফাইন ফিল্ম হিসেবে থাকে। এটা বলা হচ্ছে যে ইট মে প্রেজেন্ট ইন দি ফর্ম অফ ভেরি ফাইন ফিল্ম অন দ্য সারফেসেস অফ পার্টস হুইচ আর এক্সপোজড টু অ্যাটমসফিয়ার। এখন তাহলে এখানে কিউটিকল নেই, তারপরেও তাহলে প্রোটেকশন কিভাবে হয়? এখন এখানে এটাই বলা হচ্ছে যে epidermis in hydrophytes is not a protecting layer, but it absorbs water, minerals and gases directly from the aquatic environment. Extremely thin cellulose wall of epidermal cells facilitate the absorption process. এখন দেখা যায় যে যেটা হচ্ছে তোমার ওয়াটারের টাচে আছে যে পার্টটা, সেখানে হলো এক্সপোজ থাকে এপিডার্মিস, এবং সেখানে থেকে দেখা যায় যে তার প্রোটেকশনের যে তার ফাংশনস কি, যে অ্যাবজর্পশন অফ ওয়াটার, মিনারেলস এন্ড গ্যাসেস ডাইরেক্টলি ফ্রম দি অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট। এবং আরেকটি জিনিস দেখা যায় যে এপিডার্মাল সেলস কন্টেইন ক্লোরোপ্লাস্ট। এখন এই যে দেখো এখানে দেখানো হচ্ছে যে ভেরি লুজলি হেল্ড এপিডার্মিস, জাস্ট সেল টু সেল কানেকশন, দেয়ার ইজ নো কিউটিকল, এবং দেয়ার প্রেজেন্স অফ এয়ার ক্যাভিটি এবং ভাস্কুলার টিস্যুস দেখা যায় পোরলি ডেভেলপড। এটা একটা হাইড্রিলার ক্ষেত্রে বিভিন্ন প্ল্যান্টে বিভিন্ন রকম, যে প্ল্যান্টের যেরকম রিকোয়ারমেন্ট সেভাবেই দেখবা যে ইন্টারনাল স্ট্রাকচারও সেভাবে গঠিত হয়। এখন দেখা যায় যে এপিডার্মাল সেলে নরমালি কিন্তু কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না। আমরা জানি ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে হচ্ছে লিফে, নরমালি লিফে এবং স্টেমে, ইয়াং স্টেমে। কিন্তু হাইড্রোফাইটিক প্ল্যান্টে দেখা যায় যে সেটা কিসে, যে লিফের থাকে মেসোফিল টিস্যুতে, আবার স্টেমে যদি থাকে সেটা হলো কর্টিক্যাল রিজিয়নে। ইপিডার্মিসে কিন্তু নরমালি হচ্ছে কোনো
ক্লোরোপ্লাস্ট থাকে না, কিন্তু হাইড্রোফাইটিক প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায় যে ইপিডার্মাল সেলস অলসো কন্টেইন ক্লোরোপ্লাস্ট। যে ডট ডট দিয়ে যেটা ড্র করছি এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এগুলি দেখানোর জন্য। এখানে দেখো লিফের ইপিডার্মিসেও ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, তাহলে কি যে এটাও কিন্তু তার একটা অ্যাডাপ্টেশন। এখন epidermal cells contain chloroplast, thus they can function as photosynthetic tissue, especially where the leaves and stems are very thin. যেমন হচ্ছে হাইড্রিলা লিফে দেখবা কোনো মেসোফিল নেই, শুধু ইপিডার্মিস আছে এবং ইপিডার্মিসে ক্লোরোপ্লাস্ট আছে। তাহলে দিস ইজ দ্য অ্যাডাপ্টেশন অফ দিস প্ল্যান্ট। এটা কিন্তু ওই হাইড্রিলার জন্যই স্পেসিফিক, যে এখানে কোনো মেসোফিল নেই, তাহলে মেসোফিলের ফাংশন কে করবে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। দ্যাটস ওয়াই দে কন্টেইন হচ্ছে ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, দেন হলো হাইপোডার্মিস ইন হাইড্রোফাইটস ইজ পোরলি ডেভেলপড। হাইপোডার্মিস তোমরা এর আগে দেখছো যে মনোকটের হাইপোডার্মিস থাকে কেমন, স্ক্লেরেনকাইমাটাস, আর ডাইকটে থাকে কোলেনকাইমাটাস। হ্যাঁ, এখন দেখা যায় যে তুমি হাইড্রোফাইটিক যে প্ল্যান্ট গুলি আছে সেভাবে ওভাবে ওয়েল ডিফাইন্ড তুমি হাইপোডার্মিস দেখতে পাবে না, এবং সেগুলি কি যে সেলস আর এক্সট্রিমলি থিন ওয়াল, এমনিতে হচ্ছে থাকে থিক ওয়াল। কেন? ফর হচ্ছে তার এটাও কিন্তু প্রোটেকশন দেয় ইয়াং স্টেজে হাইপোডার্মাল যে টিস্যুগুলি। এখন দেখা যায় যে থিন ওয়ালড, তাহলে এটাও কিন্তু তার একটা চেঞ্জ। আরেকটি হচ্ছে যে প্রেজেন্স অফ এয়ার ক্যাভিটি। হ্যাঁ, ইনক্রিজ ইন অ্যারেশন যেটা বলা হচ্ছে যে প্রেজেন্স অফ এয়ার ক্যাভিটি ইজ দ্য সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট অ্যানাটমিক্যাল অ্যাডাপটিভ ফিচার অফ হাইড্রোফাইটস। এই কথাটা তোমরা তো ভালোভাবে মাথায় রাখবে যে প্রেজেন্স অফ এয়ার ক্যাভিটি ইজ দ্য সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট অ্যানাটমিক্যাল অ্যাডাপটিভ ফিচার। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে হচ্ছে হাইড্রোফাইটের একটি অ্যানাটমিক্যাল অ্যাডাপটিভ ফিচার বলো, তাহলে দ্যাট ওয়ান উইল বি প্রেজেন্স অফ এয়ার ক্যাভিটি। ঠিক আছে, তাহলে এই কথাটা তোমরা খুব কেয়ারফুলি একটু মাথায় রাখবে যে প্রেজেন্স অফ এয়ার ক্যাভিটি ইজ দ্য সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট অ্যানাটমিক্যাল অ্যাডাপটিভ ফিচার অফ হাইড্রোফাইটস। ঠিক আছে, তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু রেসপন্স করো, না হলে মাঝে মাঝে মনে হবে যে কেউ নেই বোধহয়। এভাবে তো আসলে ক্লাস নিয়ে ভালো লাগে না, বুঝছো? এখন হোয়াই দে নিডেড অ্যারেশন, তাহলে কোশ্চেন যে কেন তাদের হচ্ছে হাইড্রোফাইটের অ্যারেশন দরকার। একটা কি যে স্টোমাটা টোটালি অ্যাবসেন্ট ইন। এখন হোয়াই দে নিডেড অ্যারেশন, এটা কিন্তু আসলে একটু ভাস্ট থিং, এটা একটু পার্ট বাই পার্ট আসবে। এখন এখানে দেখো ফার্স্টলি বলা হয়েছে যে স্টোমাটা আর টোটালি অ্যাবসেন্ট ইন সাবমার্জ পার্টস অফ প্ল্যান্টস, যে পার্টটাই হচ্ছে সাবমার্জ থাকে। হ্যাঁ, তার মানে কি যে সাবমার্জড হাইড্রোফাইট যেটি আমরা বলছি যে টোটালি পানির নিচে থাকে, তাদের কোনো স্টোমাটা নেই। তাহলে স্টোমাটা যদি না থাকে, নর্মাল কোশ্চেন আমাদের যে স্টোমাটা যদি না থাকে, আমরা জানি যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় হচ্ছে স্টোমাটার মাধ্যমে। তারপর হচ্ছে ট্রান্সপিরেশন, মেজর ট্রান্সপিরেশন হয় স্টোমাটার মাধ্যমে। তাহলে এই ফাংশন গুলা কিভাবে হয়? তাহলে এটা কিন্তু আমাদের একটা কোশ্চেন যে তাহলে হচ্ছে তার স্টোমাটা যদি না থাকে তাহলে কিভাবে কার্বন ডাই অক্সাইড ইন করে আবার অক্সিজেন এক্সপেল হয় প্ল্যান্ট থেকে, এটা কিন্তু একটা কোশ্চেন। এখন এই যে সাবমার্জ প্ল্যান্টস, এগুলির ক্ষেত্রে যদিও স্টোমাটা অ্যাবসেন্ট অথবা ভেস্টিজিয়াল অর functionless stomata have noticed, and exchange of gases takes place directly through the cell walls. ওই যে সেল ওয়াল যে আমরা বললাম যে খুবই থিন সেল ওয়াল, থিন সেলুলোসিক সেল ওয়াল, দেখা যায় লিগনিফিকেশন হয় না, তারপরে হচ্ছে সুবারিনাইজেশন হয় না। তাহলে কি হচ্ছে যে লিগনিন সুবেরিন এগুলো যদি ফর্ম না করে তাহলে কিন্তু সেলগুলা ওয়ালগুলা পাতলাই থাকে, জাস্ট সেলুলোজ দিয়ে গঠিত থাকে। তখন কি হয় যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ যেটা হয় সেটা ওই সেলুলোসিক সেল ওয়াল দিয়েও হয়, তারপরে সেল টু সেল কানেকশনের যে পোর্টটা থাকে সেখানেও কিন্তু তারা হয়। তাহলে কি ডিরেক্টলি যে সেল দিয়েই কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, এর জন্য এই প্ল্যান্টগুলির কিন্তু পানির নিচে থেকেও কোনো সমস্যা হচ্ছে না। এবং আরেকটি বিষয় হচ্ছে ইন ফ্লোটিং লিভস স্টোমাটা ডেভেলপ ইন ভেরি লিমিটেড নাম্বার অ্যান্ড আর কনফাইন্ড অনলি টু দ্য আপার সারফেস। যেগুলি হচ্ছে ফ্লোটিং লিভস থাকে, যেমন হচ্ছে তোমার ওয়াটার লিলি, লোটাস, এগুলির ক্ষেত্রে কি
এগুলির ক্ষেত্রে দেখা যায় একটা পার্ট হচ্ছে পানির টাচে থাকে, সেটা লোয়ার পার্ট, আর আপার সারফেসটা থাকে এয়ারে এক্সপোজড, এবং সেই এয়ারে যে এক্সপোজ সেই পার্টেই কিন্তু স্টোমাটা থাকে। এবং অ্যামফিবিয়াস প্ল্যান্টের ক্ষেত্রে স্টোমাটা মে বি স্ক্যাটার্ড অর অন অল দ্য এরিয়াল পার্টস, আর যেগুলি অ্যামফিবিয়াস প্ল্যান্ট সেগুলি হচ্ছে স্ক্যাটার্ডলি অ্যারেঞ্জড থাকে এরিয়াল পার্টসে। হ্যাঁ, এখন এয়ার ক্যাভিটিস ইন দ্য বলা হচ্ছে যে এয়ার ক্যাভিটিস ইন দ্য সাবমার্জড leaves and stems is very much developed, and these cavities are separated from each other by 1 or 2 layers thick chlorenchymatous partition. এখন এখানে বলা হচ্ছে যে এয়ার ক্যাভিটিস ইন সাবমার্জড লিভস এন্ড স্টেমস ইজ ভেরি মাচ ডেভেলপড। এই যে এই এয়ার ক্যাভিটিস এগুলি কি এয়ার ক্যাভিটিস, এভাবে আমরা যদি ক্রস সেকশন করি স্টেমের, এটা হাইড্রিলার দেখানো হয়েছে, সেখানে কি হচ্ছে যে এই যে জায়গাগুলি দেখা যাচ্ছে এয়ার স্পেস, এয়ার ক্যাভিটি ফর্ম করছে, এগুলি কি যদি লঙ্গিটিউডিনালি দেখো তাহলে কিন্তু একটা চ্যানেলের মতো ফর্ম করে, তাই না? তোমরা ওয়াটার লিলির স্ট্রকটা কখনো দেখছো যে জাস্ট ওয়াটার লিলির স্ট্রকটা ছোট ছোট ছিদ্র ছিদ্র দেখা যায়, মালার মতো মনে হয় সাজানো সাজানো, ওগুলাই হচ্ছে এয়ার ক্যাভিটি, এয়ার ক্যাভিটি ফর্ম হয়। হ্যাঁ, এখন এই এয়ার ক্যাভিটি গুলো দেখা যায় যে জাস্ট একটা সেল লেয়ার দিয়ে পার্টিশন থাকে, একটা সেল লেয়ার, সেগুলো আবার হ্যাভিং হচ্ছে ক্লোরেনকাইমা। যে প্যারেনকাইমা হ্যাভিং ক্লোরোপ্লাস্ট ইজ ক্লোরেনকাইমা, এরকম দেখা যায় যে ক্লোরেনকাইমাটা পার্টিশন দিয়ে দিয়ে শুধু সেপারেটেড থাকে এয়ার ক্যাভিটি গুলা, সেটাই বলা হচ্ছে যে এয়ার চেম্বার, and air chamber provides buoyancy and mechanical support to aquatic plant. এয়ার চেম্বার গুলি কি করে? দে প্রোভাইড বাউন্সি আর মেকানিক্যাল সাপোর্ট, দ্যাটস ওয়াই দে ক্যান ফ্লোট, তাই না? এবং হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট যেটা দেয় যাতে সে হচ্ছে অ্যাটলিস্ট ভেসে থাকতে পারে, উল্টে না যায়। এটা হচ্ছে পেটিউল অফ ওয়াটার লিলি, এখানেও দেখা যায় যেরকম এয়ার ক্যাভিটি, এবং এই এয়ার ক্যাভিটি গুলি যেটা দেখা যায়, এই এয়ার ক্যাভিটির মাঝে আবার এরকম কিছু স্পাইনি স্ট্রাকচার থাকে যেগুলিকে বলা হয় হচ্ছে র্যাফাইড। দেখা যায় কি যে দুইটা সেলের মাঝ দিয়ে মানে সূচের মতো র্যাফাইড ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল, when they formed in needle form then it calls হচ্ছে র্যাফাইড। ঠিক আছে, এরকম র্যাফাইড ফর্ম করে। এখন একটা এয়ার চেম্বারকে যদি তুমি বড় করে দেখো, এই যে এয়ার ক্যাভিটিস গুলি ফর্ম করছে, হ্যাঁ, এটাকে যদি আমরা বড় করে দেখি দেখা যাচ্ছে যে বাইরের সেলের যে পার্টিশন, আর মাঝখানে কিন্তু একদম ওপেন না, মাঝখানে কি হ্যাভিং সাম ক্রস পার্টিশনস হুইচ নোন অ্যাজ ডায়াফ্রাম, হ্যাভিং সাম হচ্ছে পোরস, হ্যাঁ, যেগুলো হলো পারফোরেশনস। এখন এই যে এয়ার ক্যাভিটি আমরা বলছি একটা চ্যানেল ফর্ম করছে, তুমি যদি হচ্ছে দেখো যে ওয়াটার হায়াসিন্থের পেটিউল বালবিউলাস, এখন বালবিউলাস পেটিউলকে তুমি যদি ক্রস সেকশন করো এরকম একটা স্ট্রাকচার দেখো, ওয়াটার লিলির পেটিউলও সেম, এরকম তুমি যদি কাটো দেখবা আরো বড় বড় এয়ার ক্যাভিটিস। এখন এই যে এয়ার ক্যাভিটিস আমরা বলছি যে জাস্ট চ্যানেল ফর্ম করছে টিউবওয়েলের মতো, হ্যাঁ, টিউবওয়েলের মতো একদম টপ টু বটম এটা চ্যানেলের মতো ফর্ম করছে। এখন এরকম চ্যানেল যদি থাকে, এর মধ্যে যদি কোনো পার্টিশন না থাকে, তাহলে কি হবে যে একবার যদি ওয়াটার ড্রপ ওখানে পড়ে যায় তাহলে কিন্তু রুটটাই হচ্ছে বন্ধ হয়ে যাবে, জ্যাম হয়ে যাবে। তাহলে জ্যাম যদি হয় তাহলে কিন্তু অ্যারেশন হতে পারবে না, আউটার অ্যাটমসফিয়ারের সাথে যে তোমার সাবমার্জ পার্টের যে কানেকশনটা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সেটা যদি বন্ধ হয় তাহলে কিন্তু এই প্ল্যান্টের জন্য তখন সার্ভাইভ করা কঠিন হয়ে যাবে। এর জন্য কি হচ্ছে যে এর জন্য এই যেরকম ক্রস পার্টিশন ফর্ম করছে, এন্ড দিস ক্রস পার্টিশন allows air to move but not water. এখন এই ক্রস পার্টিশন দিয়ে কি হয় যে এয়ার বা গ্যাসেস ক্যান পাস বাট not water may pass, and the diaphragms afford better aeration and check floating. এখন এই কথাটি আমরা যেটা বললাম যে the air cavities develop finely perforated cross septa which are called diaphragms. এই যে চ্যানেলগুলির মধ্যে এরকম ক্রস সেপ্টা ফর্ম করে, হ্যাঁ, যেটাকে বলা হয় হচ্ছে ডায়াফ্রাম, and diaphragms are provided with small perforations, ছোট ছোট পারফোরেশন দিয়ে থাকে, these and through which gases
but not water may pass. ঠিক আছে? And the diaphragm afford better aeration and check floating. ঠিক আছে? এই কথাটুকু বুঝতে পারছো যে এটাও কিন্তু তার একটা অ্যাডাপ্টেশন। এই যে এয়ার ক্যাভিটি আসলে কাজ কি গ্যাসিয়াস এক্সচেঞ্জ, তারপরে গ্যাস স্টোর করা, প্লাস হচ্ছে তোমার ফ্লোটিং হচ্ছে প্ল্যান্টটাকে ফ্লোটিং এ হেল্প করা, যেটা আমরা বলছি দে প্রোভাইড বাউন্সি। এখন এই যে আমরা যেটা বললাম যে চ্যানেলগুলি আবার হচ্ছে ক্রস পার্টিশন দিয়ে ঢাকা থাকে, যেগুলিকে বলা হচ্ছে ডায়াফ্রাম বা পর্দা, তাই না? এবং দিস ডায়াফ্রামস আর প্রোভাইডেড উইথ স্মল পারফোরেশন, ছোট ছোট ছিদ্র থাকে, থ্রু হুইচ দ্য গ্যাসেস বাট নট ওয়াটার মে পাস। তাহলে এই যে হাইড্রোফাইটিক কন্ডিশনে তাকে গ্রো করার জন্য তাকে কিন্তু এই অ্যাডাপ্টেশন গুলা, এই স্ট্রাকচার গুলা ফর্ম করতে হচ্ছে, বাট নর্মাল যে ল্যান্ড প্ল্যান্ট সেখানে কিন্তু এগুলির কোনো দরকার নেই। And these diaphragms afford better aeration and check floating. এই হচ্ছে এয়ার ক্যাভিটির কথা। এবং আরেকটা বিষয় হচ্ছে ডেভেলপমেন্ট অফ এয়ার চেম্বার ইন দ্য প্ল্যান্টস ইজ গভর্নড বাই হ্যাবিটেট। দেখা যায় যে এই যে এয়ার চেম্বার যে ফর্ম হলো, দিস মেইনলি কন্ট্রোলড বা গভর্নড বাই হ্যাবিটেট। হ্যাবিটেট হচ্ছে যে তার বাসস্থান কি অবস্থায় আছে। এখন ইন অ্যাম্ফিবিয়াস হাইড্রোফাইটস like Ipomia, when they grow in water, they develop air cavities. এখন এইটা যে ইপোমিয়ার ক্ষেত্রে আমরা বলছি, যেটা কি কলমির ক্ষেত্রে, কলমি গাছ যদি একই গাছ তুমি দেখবা যে পুকুরেও হচ্ছে পার্টলি হচ্ছে ডাঙায় চলে গেছে, সয়েলে। এখন তুমি যদি দেখো পানির অংশটা, পানির থেকে স্টেম কেটে নিয়ে যদি তুমি হচ্ছে সেকশন করো, তখন দেখতে পাবা যে কর্টিক্যাল জোনে এরকম এয়ার ক্যাভিটি ফর্ম করে। বাট যদি তুমি হচ্ছে যে ডাঙারটা নাও, অ্যাবাভ ওয়াটারেরটা নাও, সেটা কি দেখা যাবে যে দেয়ার ইজ নো এয়ার ক্যাভিটি ইন দিস রিজিয়ন। তার মানে কি যে ডেভেলপমেন্ট অফ এয়ার চেম্বার্স ইজ গভর্নড বাই হ্যাবিটেট। এটা যদি হচ্ছে যে হ্যাবিটেট দ্বারা কন্ট্রোলড না হতো, তখন কি হতো যে তখন কিন্তু এখানেও হচ্ছে তার এয়ার ক্যাভিটি থাকতো। জেনেটিক পটেনশিয়াল তো অবশ্যই আছে, কিন্তু ওই জিনের এক্সপ্রেশনের জন্য তার কি হতে হবে যে ওয়াটার কন্ডিশনে গ্রো করতে হবে। ওয়াটারে যদি গ্রো করে তখন হচ্ছে এরকম এয়ার ক্যাভিটি ফর্ম করে। কিন্তু যদি অ্যাবাভ ওয়াটারে বা ল্যান্ড কন্ডিশনে, টেরেস্ট্রিয়াল কন্ডিশনে গ্রো করে, দে ডোন্ট প্রডিউস এনি এয়ার ক্যাভিটিস ইন দ্য কর্টিক্যাল জোন। ইন্টারেস্টিংলি, তুমি যদি এই অ্যাবাভ ওয়াটারের কলমিকে তুমি যদি পানিতে দাও, পানিতে দিলে দেখা যাবে যে কিছুদিন পরেই কিন্তু এখানে আবার এয়ার ক্যাভিটি ফর্ম করে। এটা কিভাবে তাহলে সম্ভব বলো তো একজন? যে দেখা গেল যে এরকম একটা স্টেম, মানে অ্যাবাভ ওয়াটারের স্টেমটা সেটাই, সেই একটা পার্ট তুমি আবার পানিতে গ্রো করলে দেখবা যে ওই স্টেমে তখন আবার এয়ার ক্যাভিটি ফর্ম করে। এখন এয়ার ক্যাভিটি যখন ফর্ম হয়, একটা হচ্ছে অন্টোজেনিক, যেটা ডেভেলপমেন্টের সাথে সাথে ফর্ম হয়, আরেকটি কি হয় যে লাইসোজেনিক। এখন লাইসোজেনিক যেটি, সেটা কি হয় যে এটা কিন্তু লেটার স্টেজে হয়। লাইসোজেনিক মানে লাইসিস এর মাধ্যমে হয়। লাইসিস কি এখানে সেল লাইসিস, দেখা যায় না এই কর্টিক্যাল জোনের সেল লাইসিস হয়ে তারপরে হচ্ছে যে সেখানে এয়ার ক্যাভিটি ফর্ম হয়। এখন তার মানে কি এখানে লাইসিজেনাস এয়ার ক্যাভিটি ফর্ম করে পরবর্তীতে। আরেকটি হচ্ছে যে রিডাকশন অফ মেকানিক্যাল টিস্যুস। এখন মেকানিক্যাল টিস্যুস আর অ্যাবসেন্ট অর পোরলি ডেভেলপড ইন দ্য সাবমার্জড অর ফ্লোটিং পার্টস অফ দ্য প্ল্যান্টস বিকজ দ্য বাউন্ড নেচার অফ ওয়াটার সেভস দেম ফ্রম ফিজিক্যাল ইনজুরিজ। এখন যেটা বলা হচ্ছে যে মেকানিক্যাল টিস্যু, নর্মালি ল্যান্ড প্ল্যান্টের হচ্ছে দাঁড়িয়ে থাকার জন্য, সাপোর্টের জন্য মেকানিক্যাল টিস্যু দরকার, কিন্তু তোমার সাবমার্জড আর ফ্লোটিং এর ক্ষেত্রে কি যে প্ল্যান্ট গুলি হচ্ছে তোমার পানির নিচে থাকবে অথবা হচ্ছে ভেসে থাকে। এখন সেইখানে তার কিন্তু মেকানিক্যাল টিস্যু ডেভেলপ করলে চলবে না। মেকানিক্যাল টিস্যু ডেভেলপ করে সে যদি ইরেক্ট অবস্থায় যেতে চায় তাহলে সে কিন্তু ভেঙে যাবে। ডিজিডিটি শো করলে ওয়াটার কারেন্টের সাথে সে টিকতে পারবে না, তখন ভেঙে যাবে। এবং এর জন্যই কি হয় যে যেগুলি সাবমার্জ থাকে সেখানে হচ্ছে কোনো মেকানিক্যাল টিস্যু ডেভেলপ করে না। এন্ড generally elongated and loosely arranged spongy cells are found in the plant body, and these thin wall cells when turgid provide mechanical support to the plant. এবং তোমরা যে হাইড্রিলার বা কলমির আমরা যে দেখালাম অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, সেখানে কলমিলতায় কিছু কিছু কিন্তু মেকানিক্যাল টিস্যু হয়, কারণ দ্যাট ইজ অ্যাম্ফিবিয়াস। তাদের হচ্ছে
they have the capacity to adapt both in hydrophytic as well as তোমার terrestrial condition. এখন ওইখানে কিন্তু কিছু মেকানিক্যাল টিস্যু ফর্ম করে, কারণ তাকে যখন পানিতে থাকতে হবে তখনও তাকে টিকতে হবে, আবার তোমার যখন হচ্ছে অ্যাবাভ বর্ডারে থাকতে হবে তখনও টিকতে হবে। এর জন্য তাদের হলো ওইভাবেই অ্যাডাপ্টেড, তারা ওইভাবে দেখা যায় যে পরিবেশের সাথে ভিন্নতা যখনই পাবে তখন সেইভাবে ডেভেলপ করবে টিস্যু। কিন্তু যেগুলি হচ্ছে তোমার সাবমার্জ, সেখানে কোনো মেকানিক্যাল টিস্যু থাকবে না। And thick-walled sclerenchymatous tissue is totally absent in submerged and floating hydrophytes, and they may, however, develop in the cortex of amphibious plants and aerial parts of some aquatic plants when needed. এই যে কথাটি আমরা বললাম যে thick-walled sclerenchymatous tissues is totally absent in submerged and floating hydrophytes, and they may develop in the cortex of amphibious plants and aerial parts of some aquatic plants when needed. Like হচ্ছে তুমি এখানে দেখো যে ওয়াটার লিলি ইয়ে দেখানো হচ্ছে, সেখানে কি যে in water lily and some other plants, special star-shaped lignified cells called astrosclerate present, which may give some mechanical support and protection. এখন এই যে এরকম স্টার শেপড কিছু স্ট্রাকচার আছে এখানেও, এগুলোকে বলা হয় অ্যাস্ট্রোস্ক্লেরেট। অ্যাস্ট্রোস্ক্লেরেট কি যে এটাও কিন্তু ওই ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল। Calcium oxalate crystal, when they deposited in the shape of star, then is it called হচ্ছে astrosclerate. হ্যাঁ, these are mechanical defense. Mechanical defense as well as they give some sort of mechanical supports also. এই যে গ্রাফাইট যখন নিডল শেপে যখন হচ্ছে তোমার ডিপোজিশন হয় তখন বলা হয় গ্রাফাইট, এবং যখন তোমার স্টার শেপড ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল হয় তখন বলা হয় অ্যাস্ট্রোস্ক্লেরেট। এখানে বলা হচ্ছে যে সাম ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টালস গ্রাফাইটস আর প্রেজেন্ট ইন পেটিউলস as chemical defense organ and may give a sort of mechanical support. এটা হচ্ছে ওয়াটার হায়াসিন্থের পেটিউল, আর এটা হচ্ছে ওয়াটার লিলির পেটিউল। এখন সরি ল্যামিনা, ওয়াটার লিলি ল্যামিনা, আর এখানে হচ্ছে ওয়াটার হায়াসিন্থের পেটিউল। এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে হলো স্টার শেপড ক্যালসিয়াম অক্সালেট, এখানে হচ্ছে নিডল শেপড ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল। দে প্রোভাইড সাম সর্ট অফ মেকানিক্যাল সাপোর্ট টু দ্য প্ল্যান্ট পার্টস। দেন হচ্ছে ডিডাকশন অফ ভাস্কুলার টিস্যুস। এখন ভাস্কুলার টিস্যুস আমরা জানি যে কন্ডাক্টিং টিস্যু, তাই না? ভাস্কুলার টিস্যু আর কন্ডাক্টিং টিস্যু, সেখানে কি কি ভাস্কুলার টিস্যু? জাইলেম এন্ড ফ্লোয়েম। ব্রডলি যদি আমরা বলি, জাইলেম কি ওয়াটার কন্ডাক্টিং টিস্যু এন্ড ফ্লোয়েম হচ্ছে ফুড কন্ডাক্টিং টিস্যু। ঠিক আছে, তাহলে হচ্ছে ওয়াটার কন্ডাক্টিং টিস্যু এন্ড ফুড কন্ডাক্টিং টিস্যু, সেটা হচ্ছে জাইলেম ফ্লোয়েম। এখন বলা হচ্ছে যে ডিডাকশন অফ ভাস্কুলার টিস্যুস, তাহলে হাইড্রোফাইটের ক্ষেত্রে যদি ভাস্কুলার টিস্যু রিডিউসড হয় তাহলে তাদের কেন সমস্যা হয় না, সেই জিনিসটাই আমরা একটু দেখব। এখানে বলা হচ্ছে যে কন্ডাক্টিং টিস্যু ইজ ভেরি পোরলি ডেভেলপড as the absorption of water and nutrient takes place through the entire surface of the submerged parts, and there is little need of vascular tissues in these plants. এখন দেখো আমরা যখন বলছি যে তোমার সাবমার্জ যে প্ল্যান্টস গুলি আছে সেই ক্ষেত্রে কি থাকে যে টোটাল বডিটাই হচ্ছে পানির কন্টাক্টে থাকে, এবং ওয়াটার এবং নিউট্রিয়েন্ট এলিমেন্টস টেকস প্লেস থ্রু দ্য কোথায় এন্টায়ার সারফেস অফ দ্য সাবমার্জ পার্টস। এখন যেই পার্টি পানির টাচে আছে সেখানে কিউটিকল ফর্ম করে না, তার মানে এক্সপোজড। দ্যাট মিনস হচ্ছে যে প্রত্যেকটি যে সেল ওয়াল হলো ভেরি থিন, এবং থিন সেলুলোসিক ওয়াল দিয়ে কিন্তু তাদের অ্যাবজর্পশন অফ ওয়াটার নিউট্রিয়েন্ট এলিমেন্ট ঘটে। তার মানে এর জন্য কি হচ্ছে যে তাদের কিন্তু ওরকম তোমার জাইলেমের প্রয়োজন নেই। এর জন্য দেখা যায় কি যে জাইলেম শোস গ্রেটেস্ট রিডাকশন, লাইক হচ্ছে এটা হাইড্রিলার স্টেম। হাইড্রিলার স্টেমের ক্ষেত্রে দেখা যায় যে সেখানে কিন্তু জাইলেমের জায়গায় একটা ল্যাকুনা, একটা গর্তের মতো তৈরি হয়, যেরকম একটা মানে ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে। জাইলেম টিস্যু এভাবে ডেভেলপ হয় না। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে ইন দ্য ভাস্কুলার টিস্যু জাইলেম shows greatest reduction and some aquatic plants however shows a lacuna in the center at the place of xylem.
যেখানে তোমার জাইলেম থাকার কথা। এটা তো ইপিডার্মিস, এগুলা হলো হাইপোডার্মিস, কর্টেক্স, হ্যাঁ, এবং সবই প্যারেনকাইমা দেখা যাচ্ছে। প্যারেনকাইমা হ্যাভিং হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এর জন্য আমরা বলছি ক্লোরেনকাইমা। হ্যাঁ, ক্লোরেনকাইমা। তারপরে কি হচ্ছে যে তোমার সেন্ট্রালি দেখা যায় এই বাইরের দিক দিয়ে ফ্লোয়েম, এবং সেন্টারে কি যে জাইলেম। এখন জাইলেমের যে পার্ট সেখানে দেখা যায় যে এটা ল্যাকুনা আছে, জাইলেমের টিস্যু ওইভাবে ডেভেলপ হয়নি। এখন কেন ডেভেলপ হয়নি? বিকজ দে ডোন্ট নিড টু কন্ডাক্ট ওয়াটার। বিকজ দ্য হোল বডি সারফেস হচ্ছে অ্যাক্ট অ্যাজ অ্যাবজর্পটিভ সারফেস, তাহলে লোকালি অ্যাবজর্পশন হচ্ছে। আবার দেখো যে ফ্লোয়েম টিস্যু কিছুটা ডেভেলপ, কিন্তু ফ্লোয়েমেরও কিন্তু অত বেশি দরকার নেই, কিন্তু কিছুটা দরকার আছে। সেটা কেন? যে সব সেলই, স্টেমেও দেখা যাচ্ছে যে সবগুলাতেই ক্লোরোপ্লাস্ট আছে। এখন ক্লোরোপ্লাস্ট যদি থাকে তাহলে সেখানে কিন্তু লোকালি কি হচ্ছে? ফটোসিনথেসিস হচ্ছে। সব টিস্যুতেই যদি ফটোসিনথেসিস হয়, সব টিস্যুতেই যদি অ্যাবজর্পশন হয়, হ্যাঁ, হোল বডির মধ্যেই, তাহলে কি হবে? যে তাদের কিন্তু নিড হচ্ছে ভেরি লিটল কন্ডাকশনের দরকার, এর জন্যই লিটল কন্ডাকশন হয়। এখন এই ক্ষেত্রে দেখো আরেকটা জিনিস, যে ফ্লোয়েম কম্পারেটিভলি এখানে ফ্লোয়েম টিস্যু কিছু ডেভেলপ হয়েছে। এখন রুট আছে, এটা কিন্তু সাবমার্জড রুটেড বা সাবমার্জড অ্যাঙ্কর হাইড্রোফাইট, হাইড্রিলা। এখন এই ক্ষেত্রে যেটি যে ফ্লোয়েম দিয়ে রুটে কিন্তু খাবার পৌঁছতে হবে। রুটে যদি খাবার না পৌঁছে তাহলে কি হবে? যে রুট টিস্যু মারা যাবে। রুট টিস্যু মারা গেলে সে কিন্তু তাকে ওই নির্দিষ্ট জায়গায় ধরে রাখতে পারবে না। এর জন্য কি হবে? যে এখানে দেখা যায় যে ফ্লোয়েম টিস্যু কিছুটা ডেভেলপড। আরো যদি আমরা দেখি, এটা হচ্ছে তোমার অফসেট বা মডিফাইড স্টেম অফ হচ্ছে ওয়াটার হায়াসিন্থ। সেই ক্ষেত্রেও দেখা যায় এরকম ইপিডার্মিস, তারপর হচ্ছে যে হাইপোডার্মিস, এরকম আর গ্রাউন্ড টিস্যু। এভাবে দেখা যায় যে কর্টিক্যাল জোন, পেরিফেরাল জোন যেগুলি আছে সেখানে কিছু কিছু এয়ার ক্যাভিটি ফর্ম করে, এবং সেন্ট্রালি ওইভাবে এয়ার ক্যাভিটি ফর্ম করে না। ভাস্কুলার বান্ডলস গুলা, এগুলা হচ্ছে এরকম পোরলি ডেভেলপড, ওরকম বোঝা যায় না যে কোনটা জাইলেম এলিমেন্ট কোনটা ফ্লোয়েম এলিমেন্ট। হ্যাঁ, এরকম গুচ্ছ গুচ্ছ দেখবা যে ভাস্কুলার টিস্যুস দেখা যায়। আরেকটি হলো the phloem tissue is poorly defined in most of the aquatic plants, but in some cases it may develop fairly well, যেটা আমরা এর আগে বললাম। হ্যাঁ, যে phloem tissue গুলা comparatively well developed হয়। And in amphibious hydrophytes like Ipomia, vascular bundles are comparatively well developed than other hydrophytes as they engaged in conduction. যেগুলি অ্যাম্ফিবিয়াস হাইড্রোফাইট কিন্তু তারা আসলে শো করে কি বোথ হচ্ছে হাইড্রোফাইটিক এন্ড হচ্ছে টেরেস্ট্রিয়াল মেসোফাইটিক। হাইড্রোফাইটিক মেসোফাইটিক দুটোই ক্যারেক্টার তারা শো করে। দুটো এখন মেসোফাইটিক এর জন্য দেখা যায় যে তাকে কি করতে হবে, যে তার কন্ডাক্টিং টিস্যু বেশি লাগবে, কন্ডাকশন করতে হবে ওয়াটার এবং ফুড ম্যাটেরিয়ালস এর। কিন্তু হাইড্রোফাইটিক কন্ডিশনে আবার অত বেশি দরকার নেই, কারণ হচ্ছে লোকালি হচ্ছে। এখন ওই অ্যাম্ফিবিয়াস হাইড্রোফাইটের ক্ষেত্রের জন্য দেখা যায় যে ভাস্কুলার বান্ডলস অলসো কম্পারেটিভলি ওয়েল ডেভেলপ। এখানে দেখো ভাস্কুলার বান্ডলস গুলা কিন্তু এই যে ফ্লোয়েম, জাইলেম, স্ট্র্যান্ড মোটামুটি ওয়েল ডেভেলপ। আর হচ্ছে এখানে আবার স্ক্লেরেনকাইমাটাস টিস্যু আছে। And vascular bundles are generally aggregated towards the center, and secondary growth does not take place in aquatic root and stem. আরেকটি দেখা যায় যে তোমার secondary growth does not take place in aquatic root and stem. এগুলি হচ্ছে যে কলমির ক্ষেত্রে below water stem, above water stem, leaf, আর এটা রুটের রাইজোম না, রাইজোম অফ মার্সিলিয়া, অ্যাম্ফিবিয়াস হাইড্রোফাইট এর রাইজোম। তাহলে এগুলি কিন্তু কম্পারেটিভলি ওয়েল ডেভেলপড। এগুলো হচ্ছে অ্যাম্ফিবিয়াস হাইড্রোফাইটের অ্যানাটমিক্যাল অ্যাডাপটিভ ফিচার্স। এখন ফিজিওলজিক্যাল অ্যাডাপটিভ ফিচার্স অফ হাইড্রোফাইটস বেসড অন মরফোলজিক্যাল এন্ড অ্যানাটমিক্যাল ফিচার্স। এখন ফিজিওলজিক্যাল অ্যাডাপটিভ ফিচার্স এর ক্ষেত্রে সেটা আমরা মরফোলজিক্যাল এবং অ্যানাটমিক্যাল অ্যাডাপটিভ ফিচারের উপর বেস করে কিন্তু বলবো। হ্যাঁ, সেটা কি যে আমরা এটা বলছি অলরেডি যে অ্যাবজর্ব ওয়াটার এন্ড ডিসলভ নিউট্রিয়েন্টস থ্রুআউট দ্য এন্টায়ার বডি ওয়িং টু লুজলি অ্যারেঞ্জড এন্ড এক্সপোজড এপিডার্মিস। এখন অ্যাবজর্পশন থেকে শুরু যদি করো তাহলে
absorb water dissolved nutrients throughout the entire body. তারপর হচ্ছে the aquatic plants exhibit a low osmotic concentration. Osmotic concentration যেটি they show very low osmotic concentration, and osmotic concentration of cell sap is equal or slightly higher than that of water. That is, water potential in the tissues is very high as their cell sap concentration is very much close to surrounding water. তোমাদের হচ্ছে water absorption class হয়ে গেছে? আশরাফ স্যার তোমাদের ক্লাস নিয়েছেন? না ম্যাম। জাগির স্যারও নেননি না? না। ফিজিওলজিতে আলমগীর স্যার, 2 আলমগীর স্যার নিছেন শুধু? আলমগীর 2 স্যার নিছেন। 1 স্যারও নেননি? না, একটা ক্লাস নিছিলেন, পরে আর আসেন নাই। আচ্ছা, ফিজিওলজি 4 জন পড়াবেন, 2 আলমগীর স্যার, জাকির স্যার, আশরাফ স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে তোমাদের অসমোসিসের ক্লাসগুলি হয়নি, তাই তো? এখন অসমোসিস তো আমরা জানি, অসমোসিসের মাধ্যমেই হচ্ছে প্ল্যান্টে ওয়াটার অ্যাবজর্পশন হয়। অসমোসিসটা কি? যে diffusion of solvent molecule or water molecule through a differentially permeable membrane, তাই না? যে হচ্ছে যে solvent molecule কি করে moves from lower concentrated solution to higher concentrated solution through a differentially permeable membrane. এবং যখন তোমার সলিউটের পরিমাণ হচ্ছে বেশি থাকবে তখন কি হবে, যে সেটা হচ্ছে they have the high osmotic concentration, আর যদি হচ্ছে তোমার সলিউটের পরিমাণ কম থাকে তখন সেটা হচ্ছে লো অসমোটিক কনসেন্ট্রেশন। এখন সেল স্যাপের মধ্যে সেল স্যাপ তুমি হাইড্রোফাইট আর জেরোফাইট যদি চিন্তা করো, হাইড্রোফাইটের ক্ষেত্রে দেখা যাবে যে সলিউট কম থাকে এবং ওয়াটার বেশি থাকে। অন দা আদার হ্যান্ড তুমি জেরোফাইটের কথা যদি যাও, সেইখানে হচ্ছে সলিউট বেশি থাকে এবং ওয়াটারের পরিমাণ কম থাকে কম্পারেটিভলি। এখন তাহলে কি হচ্ছে যে লো অসমোটিক কনসেন্ট্রেশন অ্যাকোয়াটিক প্ল্যান্টস গুলো এক্সিবিট করে, তার মানে হচ্ছে যে দে হ্যাভ হচ্ছে হায়ার সেল ওয়াটার পটেনশিয়াল। সেল ওয়াটার পটেনশিয়াল অফ হাইড্রোফাইটস ইজ হাই, মানে ওয়াটার পরিমাণ বেশি, ওয়াটার পটেনশিয়াল বেশি, হ্যাঁ, as their cell sap concentration is very much close to the surrounding water. And হচ্ছে transpiration from the submerged hydrocarbon low. Transpiration হচ্ছে আমরা জানি ট্রান্সপিরেশনটা কি, expel of water from the living plant parts in the form of vapor, তাই না? এখন তোমার হচ্ছে যে ইন্টারনাল তোমার বডি থেকে লিভিং প্ল্যান্ট পার্টস থেকে কি হবে, যে ভ্যাপার ফর্মে ওয়াটার এক্সপেল হওয়াকে বলা হয় ট্রান্সপিরেশন। এখন ট্রান্সপিরেশন দেখা যায় যে হাইড্রোফাইটস এ ভেরি লো, যে সাবমার্জ হাইড্রোফাইটস। However, emergent plants and free floating hydrophytes have excessive rate of transpiration. এখন ট্রান্সপিরেশন যখন হচ্ছে গ্যাসিয়াস ফর্মে বের হবে, সাবমার্জ প্ল্যান্টস যখন থাকে, সাবমার্জ পার্টস, সেখানে তো বাইরে হলো স্যাচুরেটেড এনভায়রনমেন্ট, তাই না? এখন তোমার যদি পানি বের হতে হয় কিভাবে, যে তোমাকে হচ্ছে ট্রান্সপিরেশন যখন হবে ভ্যাপার ফর্মে বের হবে, যে ওয়াটার পটেনশিয়াল গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে। এখন ওয়াটার পটেনশিয়াল যেখানে বেশি সেখান থেকে হায়ার ওয়াটার পটেনশিয়াল টু লোয়ার ওয়াটার পটেনশিয়ালের দিকে ওয়াটার ভ্যাপার গুলা বের হয়ে যায়। এখন যখন তুমি সাবমার্জ থাকে, একটা প্ল্যান্ট পানিতে ডিপ করাই থাকে, তখন সেখানে কিন্তু গ্যাসিয়াস ফর্মে যে ওয়াটার যাবে সেটার কিন্তু আসলে সুযোগ খুবই কম, কিন্তু তারপরেও কি হয় যে খুবই কম পরিমাণে কিছু ট্রান্সপিরেশন হয়। সেটা কিভাবে, যে ওই যে তোমার বাউন্ডারি এয়ার লেয়ার যেটা থাকে এর মধ্যেই অল্প একটু হয়, হ্যাঁ, এবং বলা হয় যে আসলে এটা সাবমার্জ পার্টস এ নীল, অনেক সময় বলা হয় ভেরি মাচ ক্লোজ টু জিরো, এন্ড বাট যেগুলি এরিয়াল পার্টস দে হ্যাভ হলো এক্সেসিভ রেট অফ ট্রান্সপিরেশন, and gaseous exchange occurs from the water through the
surface of the cells, যেটা আমরা আগেও বলছি, gases produced during photosynthesis and respiration are partly retained in air chambers of the parenchyma to be utilized as and when necessary. এখন দেখো যে gaseous exchange যেটি হচ্ছে, gaseous exchange occurs from the water to the surface of the cells, যেটা আমরা আগেও বারবার বলছি, হ্যাঁ। and আমরা জানি কি যে ফটোসিনথেসিসে কি হয়, কার্বন ডাই অক্সাইড ইউজ হয়, ট্র্যাপড হয়, তাই না, আর রিলিজ হয় কি অক্সিজেন। দ্য গ্যাসেস প্রডিউস ডিউরিং ফটোসিনথেসিস, অক্সিজেন যেটা প্রডিউস হচ্ছে, এন্ড রেসপিরেশনে কি হয়, অক্সিজেন কনজিউম হয় আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড লিবারেট হয়। তার মানে ভাইস ভার্সা দুটি প্রসেস কিন্তু, ফটোসিনথেসিস এন্ড রেসপিরেশন। ফটোসিনথেসিসে কার্বন ডাই অক্সাইড ইউজ হয়, অক্সিজেন হচ্ছে প্রডিউস হয়। অন দ্য আদার হ্যান্ড রেসপিরেশনে অক্সিজেন ইউজ হয় আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রডিউস হয়। তাহলে কি হবে যে এই যে দুটো কমপ্লিমেন্টারি গ্যাস, দুটো কমপ্লিমেন্টারি রিঅ্যাকশনের মধ্যে ইউজ হচ্ছে এবং বের হচ্ছে, এবং সেগুলি কি হয় যে পার্টলি ডিটেইনড ইন দ্য এয়ার চেম্বারস অফ দ্য parenchyma to be utilized as and when required, যখন তাদের দরকার হয় এয়ার ক্যাভিটিতে থাকে এবং যখন দরকার তখন তারা ইউজ করে। এখন এয়ার ক্যাভিটির কিন্তু এটা ফিজিওলজিক্যাল ফাংশন, গ্যাসিয়াস এক্সচেঞ্জ। এই পার্টটা কিন্তু এয়ার ক্যাভিটির হলো ফিজিওলজিক্যাল ফাংশন। একটা তো হচ্ছে আমরা যে মেকানিক্যাল ফাংশন যেটি বললাম যে প্রোভাইড বাউন্সি, আর এটা ফিজিওলজিক্যাল ফাংশন হচ্ছে এটা কিভাবে যে ফটোসিনথেসিস এবং রেসপিরেশনে টেক পার্ট করে। and mucilage cells and mucilage canals secrete mucilage to protect the plant body from decay underwater. এখন দেখো আরেকটা কোশ্চেন হচ্ছে যে নরমালি আমরা যদি প্ল্যান্ট রেখে দিই দেখা যায় পচে যায়, হ্যাঁ, একটু পানির মধ্যে তুমি যদি রেখে দাও পচে যাবে কয়েকদিন পরে। কিন্তু এই যে হাইড্রোফাইটিক প্ল্যান্টস গুলি, সেগুলি কিন্তু আমরা বলছি ইপিডার্মিস এক্সপোজড, তার মানে কি তাদের কিন্তু ওইভাবে ইপিডার্মিস প্রোটেক্টিং লেয়ার না, তাহলে তাদের প্রোটেকশন তো দরকার আছে, না হলে কি হবে মাইক্রো অর্গানিজম ঢুকে যাবে, তাই না, ঢুকে সেটা কি হবে, এই হবে যে পচে যাবে, ইনফেক্ট করবে, পচে যাবে। কিন্তু সেইখানে কিন্তু পচে যাচ্ছে না পানির নিচেও, কেন, যে মিউসিলেস যে সাবস্টেন্স যেগুলো আছে সেই মিউসিলেস প্রোটেক্ট দ্য প্ল্যান্ট বডি ফ্রম ডিকে আন্ডার ওয়াটার। দেখা যায় যে হাইড্রোফাইটিক প্ল্যান্ট যেগুলি ওয়াটারের কন্ট্যাক্টে থাকে, সাবমার্জ অবস্থায় থাকে, সেখানে মিউসিলেজ ক্যানালস থাকে এবং মিউসিলেজ সেলস থাকে, দে সিক্রেট মিউসিলেজ এন্ড প্রোটেক্ট প্ল্যান্ট বডি। তাহলে মিউসিলেজ হলো এখানে তার একটা অ্যাডাপ্টেশন যে মিউসিলেজ প্রোটেক্ট দেম ফ্রম ডিকে। আরেকটি বিষয় হচ্ছে দ্য অ্যাকোয়াটিক প্ল্যান্টস এক্সিবিট এ ভেরি লো লাইট এন্ড কার্বন ডাইঅক্সাইড কম্পেনসেশন পয়েন্ট। অ্যাকোয়াটিক প্ল্যান্টস যেগুলি আছে এক্সিবিট এ ভেরি লো লাইট এন্ড কার্বন ডাইঅক্সাইড কম্পেনসেশন। এখন সেই ক্ষেত্রে কম্পেনসেশন পয়েন্ট আমরা বুঝি, তাই না। কম্পেনসেশন পয়েন্ট কি, এমনিতেই কম্পেনসেশন বলে না যে কম্পেনসেট করে আসলো, ক্ষতিপূরণ, ঠিক আছে। সেটা কি যে লাইট কম্পেনসেশন পয়েন্ট is the light level at which carbon dioxide uptake is equal to carbon dioxide evolution, that is carbon exchange rate is 0. Compensation point at compensation point the carbon exchange rate is 0. এটা কি, এখন এখানে দেখো আমরা যদি লাইট কম্পেনসেশন পয়েন্ট বলি, হ্যাঁ, বা কার্বন ডাইঅক্সাইড কম্পেনসেশন পয়েন্ট বলি, আমরা এই গ্রাফটা থেকে একটু তোমাদের বলি, সেটা কি যে এটা হচ্ছে জিরো লাইন, তাই না, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। এখন এখানে ফটোসিনথেসিস যখন হয়, ফটোসিনথেসিস আর রেসপিরেশনে কি হয় যে ব্রেকডাউন অফ ফুড ম্যাটেরিয়ালস, আর ফটোসিনথেসিসে হচ্ছে অ্যাসিমিলেশন অফ ফুড ম্যাটেরিয়ালস। এখন নাইট টাইম যদি দেখো, নাইট টাইমে কি হয়, এটা নাইট টাইম অনলি রেসপিরেশন অকার্স, আর ডে টাইমে respiration as well as photosynthesis occurs, তাই না। রেসপিরেশন যে সব সময় হয় এটুকু তো শিওর তোমরা, না? জি ম্যাম। তাহলে নাইট টাইম যখন রাতের বেলা থাকে, রাতের বেলায় কি হয়, রাতের বেলায় অনলি রেসপিরেশন টেক্স প্লেস, আর ডে টাইমে রেসপিরেশন as well as photosynthesis takes place. এখন তাহলে রেসপিরেশন হচ্ছে, রেসপিরেশনে কি হয়, কার্বন বের হয়ে যায় স্টোরড ফুড ম্যাটেরিয়াল থেকে,
কার্বন বের হয়ে যায়, তাই না? কার্বন অ্যাজ কার্বন ডাইঅক্সাইড। এখন ওই যে কার্বন এক্সচেঞ্জ রেট যেটা, তাহলে তার মানে তার নেগেটিভে থাকে। এখন কার্বন বের হয়ে যাচ্ছে রাতের বেলায়, তখন ডে লাইট যখন ফল হবে, ডে লাইট ফল হলে কি হবে? ডে লাইট ফল হলে বোথ সূর্যের আলো পড়লে বোথ ফটোসিনথেসিস এন্ড রেসপিরেশন টেক্স প্লেস সাইমালটেনিয়াসলি, দুটো হবে। এখন দেখা যাবে যে হ্যাঁ, মানে রেসপিরেশন ফটোসিনথেসিস কখন ইকুয়াল হবে? when they place on the তোমার জিরো লাইনে যখন ইন্টারসেপ্ট হবে, তখন সেখানে কি যে নেগেটিভ এবং পজিটিভ বোথ ইকুয়াল, তাই না? তাই হবে না? কার্বন ডাইঅক্সাইড যে এখানে বের হয়ে রিলিজ হচ্ছে আর এখানে অ্যাসিমিলেট হচ্ছে, জিরো লাইনে যখন কাট হবে সেখানে বোথ হচ্ছে গেইন এন্ড কার্বন গেইন এন্ড লস ইকুয়াল। দিস ইজ দ্য কম্পেনসেশন পয়েন্ট। তাহলে the light intensity at which the carbon exchange rate is equal, অথবা হচ্ছে the loss of carbon and হচ্ছে the intake and out তোমার expel is equal, that is called হচ্ছে light compensation point। তাহলে এটা হচ্ছে the light intensity at which, আমরা যদি এভাবে বলি, rate of photosynthesis and rate of respiration is equal, that is called হচ্ছে লাইট কম্পেনসেশন পয়েন্ট। ঠিক আছে? আর তারপরে ডে লাইট যখন ইরাডিয়েন্স লেভেল এখানে বেড়ে যাচ্ছে, হ্যাঁ, লাইট লেভেল যখন আরো ইন্টেন্সিটি যখন বাড়ছে, তখন কি হচ্ছে যে একটা পয়েন্টে এসে দেখা যাচ্ছে যে লাইট বাড়ানোর পরেও হচ্ছে তোমার ফটোসিনথেসিস তেমন বাড়ছে না। দ্যাট ওয়ান ইজ স্যাচুরেশন লেভেল। ঠিক আছে? স্যাচুরেশন লেভেল। কম্পেনসেশন হচ্ছে রেট অফ ফটোসিনথেসিস এন্ড রেট অফ রেসপিরেশন ইজ ইকুয়াল, দ্যাট মিনস কার্বন এক্সচেঞ্জ রেট ইজ জিরো। ঠিক আছে? সেটা হচ্ছে বলছি আমরা কম্পেনসেশন, ক্ষতিপূরণ, জাস্ট গেইন হচ্ছে আর লস হচ্ছে, গেইন লসটা সমান হচ্ছে, সেটাই হলো যে তোমার কম্পেনসেশন পয়েন্ট। বাট হচ্ছে যেটা যেখানে হচ্ছে ম্যাক্সিমাম রেট অফ কার্বন এক্সচেঞ্জ রেট ইজ ম্যাক্সিমাম, দ্যাট ইজ কল্ড হচ্ছে স্যাচুরেশন লেভেল। তাহলে দ্য ইন্টেন্সিটি অফ লাইট এট হুইচ কার্বন এক্সচেঞ্জ রেট ইজ ম্যাক্সিমাম, দ্যাট ইজ কল্ড হচ্ছে লাইট স্যাচুরেশন লেভেল। লাইকলি হচ্ছে কম্পেনসেশনের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড কম্পেনসেশন পয়েন্ট, স্যাচুরেশন পয়েন্ট একই। এখন কার্বন ডাইঅক্সাইড কম্পেনসেশন পয়েন্ট ইজ the concentration of carbon dioxide at which carbon dioxide uptake is equal to carbon dioxide evolution, that is carbon exchange rate is 0। এখন এখানে এই জায়গাটা এখানে বড় করে দেখানো হয়েছে, বড় করে কয়েকটা ক্রপের ক্ষেত্রে এখানে দেখানো হয়েছে। সেটা কি যে কার্বন এক্সচেঞ্জ রেটটা দেখো যে এগুলি হচ্ছে নাইট টাইমে শুধুমাত্র রেসপিরেশন হচ্ছে, এবং সেখানে কি